যে যারা দেশের ভালোর জন্য বারবার সংবিধান বদল করেছে 15 বার 20 বার, সেই দেশগুলি ক্রমান্বত দরিদ্র হয়েছে, আর সেই দেশগুলি উন্নত হয়েছে যারা সংবিধান বদলায় নাই। এখনো কিন্তু একটা দাবি আছে, যেটা হলো গণপরিষদের মাধ্যমে এই নতুন সংবিধান রচনা। সংবিধানে দাড়ি কমা ভুল থাকলে বা একটা বাক্য বেশি থাকলে, একটা বাক্য কম থাকলে, এটার সাথে দেশের গণতন্ত্রে কিছু যায় আসে না। সংবিধানে কি লেখা আছে তার উপরে যদি সবকিছু নির্ভর করতো, তাহলে সারা দুনিয়াতে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা, আইনের শাসনের বন্যা বয়ে যেত। 72-এর সংবিধানে ফ্যাসিস্টের বীজ বপন করা আছে। আপনি কোনো বীজ খুঁজে পেয়েছেন? ফ্যাসিবাদ সংবিধানের জন্য হয়েছে, তাহলে তো এটা তো যুক্তিতর্কের ব্যাপার না, এটা তো হলো বিশ্বাসের ব্যাপার। এখন এই বিশ্বাসের সাথে তো আর যুক্তিতর্ক দিয়ে আলোচনা করা যায় না। প্রিয় দর্শক, রোড টু ইলেকশনে স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। সংবিধান উত্থান পতনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করতে চাই। তো সংবিধান দেখা যাচ্ছে আপনার, যদি সংবিধান জনগণ মানে, সবাই মানে, তাহলে সংবিধানের অনেক শক্তি। জি। আর যদি কেউ না মানে, তাহলে জাস্ট পিস অফ পেপার বা একটা বুক। যেমন আমরা যেটাকে মানি হিসেবে জানি, মানি টাকা, ডলার, এ পিস অফ পেপার। হ্যাঁ, পিস অফ পেপারের বাইরে তো কিছু না। এটা এত পাওয়ারফুল এবং ভ্যালু কেন? কারণ এভরিবডি ট্রাস্ট করে, অবশ্যই ট্রাস্ট করে। তাহলে সংবিধানকে যদি শক্তিশালী হতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে এখানে ট্রাস্ট, আমাদের ট্রাস্ট ডেফিসিট একটা বড় ফ্যাক্টর হিসেবে রয়ে গেছে। আমরা একটু আলোচনা করি তাহলে সংবিধান উত্থান পতনের পেছনে কি কি কাজ করে। তা আমি আপনাকে কিছু ইনফরমেশন বলি, যেটা হলো আপনার আলোচনার সুবিধার জন্য, যে 200 থেকে 400 বছর ধরে কিছু সংবিধান এখনো জীবিত আছে। যেমন সেন্ট মেরিনো কনস্টিটিউশনের বয়স এখন 400 বছর, 1600 বছর এটা প্রথম প্রণয়ন করা হয়। ইউএস এর সংবিধানের বয়স মোর দেন 250 বছর। নেদারল্যান্ডের সংবিধানের বয়সও আপনার প্রায় 250 বছরের কাছাকাছি। এরপরে নরওয়ে, বেলজিয়াম, এদের সংবিধানের বয়স 200 বছরের অধিক হয়ে গেছে। এর বাইরে আবার অন্যরকম ইতিহাসও আছে, যারা ঘন ঘন সংবিধান পাল্টাতে ওস্তাদ। যেমন আপনার আছে যেমন ধরুন ডোমিনিকান রিপাবলিক, ওর 32টা সংবিধান হয়েছে। 32 বার সংবিধান হয়েছে, মানে 32টা সংবিধান হয়েছে। তারপরে আপনি আরো পাবেন ভেনেজুয়েলা 26, হাইতি 24, থাইল্যান্ড 17, বলিভিয়া 16। এবং এগুলো দেখেন, যেমন হচ্ছে এই দুইটা ক্যাটাগরির দেশগুলোর ভিতরে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সবকিছুর ভিতরে কিন্তু আমূল একটা পার্থক্য আছে। তাহলে এই যে সংবিধান উত্থান হয় কখন, পতন হয় কখন, কি কোন কোন বিষয়ের উপরে এটা ডিপেন্ড করে? এই যে আপনি যেগুলি দেশের কথা বললেন, শেষের দিক থেকে ভেনেজুয়েলা, হেইতি তো আমেরিকার সবচেয়ে গরিব দেশ, আর সবচেয়ে একদম আইন কানুনের কোনো বালাই নাই। ওই আয়ের দিক থেকে ভেনেজুয়েলা, বলিভিয়া, এরা, তারপর ডমিনিকান রিপাবলিক, এরা হলো ওই আমেরিকার সবচেয়ে গরিব দেশগুলি। আর যেসব দেশে আপনি বললেন যে 200-300 বছর হয়ে গেছে, অনেক আগে বোধহয় 20-25 বছর আগে সেন্ট মেরিনোতে গিয়েছিলাম, যতদূর মনে পড়ে লোক সংখ্যা বোধহয় 50,000। ছোট্ট একটা দেশ। হ্যাঁ, আর পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা সান মেরিনোর পার ক্যাপিটা ইনকাম আমি অনেক হাই হবে, প্রায় $60,000। অর্থাৎ এইখান থেকে যেটা আসছে, যে যারা দেশের ভালোর জন্য বারবার সংবিধান বদল করেছে 15 বার 20 বার, সেই দেশগুলি ক্রমান্বত দরিদ্র হয়েছে, আর সেই দেশগুলি উন্নত হয়েছে যারা সংবিধান বদলায় নাই, একদম বদলায় নাই, ধারাবাহিকতা বজায় রেখেছে। হ্যাঁ, সংবিধান সংসদে আমরা এত আলোচনা করছি, আমি আপনার কথার প্রেক্ষিতে একটা উদাহরণ দিই। আমেরিকার সংবিধানের লাস্ট সংশোধন, 28তম সংশোধন হয়েছিল 1992 সালে। এই সংশোধনীটা আমেরিকান কংগ্রেসে উপস্থাপিত হয়েছিল 1794 সালে, 2 বছর কম, 200 বছর। এটা মাঝখানে অনেক ইতিহাস আছে, কিন্তু এটা একটা এক্সট্রিম এক্সাম্পল। কিন্তু ওদের তো আমেরিকান সংবিধানের 28তম সংশোধনী, তাও তো হয়ে গেছে 30 বছর, আর ওইটা উপস্থাপিত হয়েছিল 200 বছর আগে। তো হ্যাঁ, আর আমেরিকার সংবিধান তো মাত্র 7টা অনুচ্ছেদ, খুব বেশি হলে 12-13 পৃষ্ঠা, এবং বলা হয়ে থাকে ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ডেস্ট এন্ড ব্রিফেস্ট সংবিধান, সংক্ষিপ্ত সংবিধান হলো না। তারপর ধরেন গণতন্ত্রের জন্য সংবিধান যে অবশ্যম্ভাবী তাও না। আমরা সবাই ইউকের
যুক্তরাজ্যের কথা জানি সংবিধান নাই, কানাডাতে সংবিধান নাই, নিউজিল্যান্ডের সংবিধান নাই, কনস্টিটিউশনাল কনভেনশন সবচেয়ে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, মানে কিন্তু ওই আমাদের যেভাবে সংবিধান এটা বই লিখিত সংবিধান হিসেবে পাশ করা নাই, তবে ওইখান থেকে তো বোঝা যায় যে সংবিধানের, হ্যাঁ গণতন্ত্রের জন্য সংবিধানের গুরুত্ব আছে, কিন্তু সংবিধানই শেষ কথা না। সে সংবিধানে দাড়ি কমা ভুল থাকলে বা একটা বাক্য বেশি থাকলে, একটা বাক্য কম থাকলে এটার সাথে দেশের গণতন্ত্রের কিছু যায় আসে না। যে দেশগুলোর কথা বলছিলাম, যেমন হচ্ছে আবার একটা গবেষণায় দেখছি, আপনি আমেরিকার কনস্টিটিউশনের কথা বলছিলেন, আমেরিকার কনস্টিটিউশন প্রসঙ্গে আসি, যেটা হলো থমাস জেফারসন যখন আমেরিকার সংবিধান প্রণয়ন করা হয়, ওই সময় উনি জেমস মেডিসনের কাছে একটা চিঠি লিখেছিলেন। জেমস মেডিসন তখন আপনার সংবিধান প্রণয়ন কমিটির নেতৃত্ব দিচ্ছিলেন, এবং উনার প্রস্তাব ছিল যেটা হলো প্রত্যেক প্রজন্মের নতুন করে সংবিধান লেখা উচিত, কারণ যে ইয়াং জেনারেশন প্রজন্ম, এই তাদের কাছেই তো এই দুনিয়া মানে বিলং করে। ডেড যারা মারা গেছেন তাদের ইতিহাস, ঐতিহ্য বা চুক্তি, আইন কানুন সব বাতিল করে নতুন সংবিধানের পক্ষে বলেছেন, এবং তার মতে হচ্ছে প্রতি 19 বছর পর পর একটা করে সংবিধান লেখা উচিত। তাহলে এই 250 বছরে আমেরিকা কিন্তু অনেকগুলো সংবিধান চলে আসার কথা, কিন্তু জেমস মেডিসন এই প্রস্তাবের মানে উনি রিজেক্ট করে দিয়েছেন। উনি পাল্টা বলেছেন যেটা হলো এরকম হলে দেশ জুড়ে অ্যানার্কি হবে, এটার কোনো কন্টিনিউয়েশন থাকবে না, কোনো কিছুই গড়ে উঠবে না, একবার 19 বছরে গড়ে উঠবে আবার এটা ভেঙে যাবে। তবে জেফারসনের এই প্রস্তাব কিন্তু, যদি এখন আপনি সাম্প্রতিক সময়ের যে গবেষণাগুলো বলছে যে সারা দুনিয়াতে এই গত 200 বছরে আমাদের গড় আয়ু প্রায় ডাবল হয়েছে, গড় আয়ু ডাবল হয়েছে, কিন্তু দুনিয়া জুড়ে যে সংবিধান আছে এই সংবিধানের গড় আয়ু কিন্তু 17 থেকে 19 বছর। তাহলে থমাস জেফারসনের যে থিওরি ছিল সেটাই কিন্তু এখানে আসলে কার্যকর। কিন্তু যেসব দেশে গড় আয়ু এরকম মানে 20 বছরের কম, সেই দেশের অবস্থাগুলি তো আইনের শাসন গণতন্ত্রের হিসাবে তো তারা তো একদম নিচের দিকে। তার এখানে যে আমাদের এখন একটা কথা হচ্ছে না, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, এটাও মানে মাঝখানে আলোচনায় ছিল। এটা কিন্তু হয়েছে কিভাবে হয়েছে, জর্জ ওয়াশিংটন আমেরিকার যে প্রথম রাষ্ট্রপতি, 2 মেয়াদের কথা কিছু বলা ছিল না, উনি নিজে তৃতীয়বার বলছেন আমি একটা প্রেসিডেন্ট সেট করে গেছেন। তো এটা সংবিধানে কি লেখা থাকে না থাকে তার থেকে উনি যে এটা রীতি সেট করে গিয়েছে, পরে অবশ্য এটা কত 1952 সাল বা 54 সালে মানে ওনার প্রায় 250 বছর পরে এটা সংবিধানে সংযোজিত হয়েছে। আর সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা, যেখানে মানে সংসদ মানে প্রাইম মিনিস্টারের রাষ্ট্রপতি শাসিত না, সংসদ শাসিত সরকার ব্যবস্থায় আমি কোথাও কিন্তু প্রাইম মিনিস্টারের মেয়াদ কোথাও খুঁজে পাইনি। এটা রাষ্ট্রপতি সরকারে আছে, বিকজ রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি প্রধানমন্ত্রী থেকে, কারণ ওখানে তো তার একক ক্ষমতা, আর প্রধানমন্ত্রীর তো একটা মন্ত্রী পরিষদের ক্ষমতা। এই জন্য প্রধানমন্ত্রী যেসব দেশে, ওই দেশে কোথাও টার্ম লিমিট নাই। কারণ আমরা কতগুলি, হ্যাঁ এখন আমার মনে হয় যে আলাপ আলোচনা শুনে দুনিয়াতে কেউ কখনো করে নাই তো কি আছে, আমরা দুনিয়াতে করে দেখাবো। আমরা ফাউল, হ্যান্ডবল এগুলির নিয়ম ছাড়া আমরা ফুটবল লিগ চালু করবো। আমরা বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের আয়ু সম্পর্কে আলোচনা করলাম, কোন দেশ কতগুলো পেয়েছে। আমাদের সংবিধানের ইতিহাস নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে চাই, এবং আমি যেটা বলছিলাম যে আমাদের সংবিধানের রেজিলিয়েন্স পাওয়ার সাংঘাতিক। 2টা মার্শাল ল এর উপর দিয়ে গেছে, বেঁচে ছিল, কোনো মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর প্রোক্লেমেশন দিয়ে সংবিধান অ্যাব্রোগেট করে নাই, যদিও প্রথম মার্শাল লর সময়ে নানাবিধ কাটাছেড়া করা হয়েছে, সেটা আলাদা বিতর্ক। আবার যদি আমরা দেখি যেটা হলো শেখ হাসিনার সরকার সর্বশেষ যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছে, এবং বিভিন্ন সময়ে সংবিধানের উপরে দিয়ে নানান কাটাছেড়া হয়েছে, এত কিছুর পরেও সংবিধান বাংলাদেশের মানুষের যেমন রেজিলিয়েন্স পাওয়ার সাংঘাতিক, সারা দুনিয়া জুড়ে প্রশংসা করে, সেই রেজিলিয়েন্স গ্রো করেছে হয় বাই ফোর্স নট বাই চয়েস। তো আমাদের সংবিধানেরও কিন্তু এই রেজিলিয়েন্স পাওয়ার গ্রো ওইভাবে করেছে। তো এই প্রেক্ষাপটে আমাদের সংবিধানের, যেটা আমরা ওই প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম, এই সংবিধানের ভবিষ্যৎ যদি আমরা আবার একটু আলোচনায় আসি, যেটা হলো পাকিস্তান পিরিয়ডে আমরা এক ধরনের দেখেছি। পাকিস্তান পিরিয়ড থেকেই তো আমাদের এই সাংবিধানিক লিগেসিটা আছে। তাহলে যদি এই লিগেসির উপরে আমরা একটু ফোকাস করি, কি পরিস্থিতির ভিতরে দিয়ে আমরা আসছি, তখনও যেমন হলো 56তে একবার সংবিধান হলো, 58তে এসে আপনার অ্যাব্রোগেট হলো, 62তে একবার সংবিধান হলো, 69-এ এসে অ্যাব্রোগেট হলো। এই যে আপনার পলিটিক্যাল হিস্টোরি, পলিটিক্যাল জার্নি, একটা আনস্টেবল জার্নি, এইটার কতটুকু ইম্প্যাক্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ইম্প্যাক্টটা রয়ে গেছে? না, ওই অর্থে আপনি যেটা বললেন যে সংবিধানের স্টেবিলিটি তো আছে, মানে কাটাছেড়া অনেক হয়েছে, কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট হলো যে সংবিধানের যেগুলি, ওকে এটা সাদামাটা ভাষায় যদি বলি,
যে বাজে সংশোধনগুলি যেগুলি হয়েছে ওগুলি কিন্তু সুপ্রিম কোর্ট তো বাতিল করে দিয়েছে। আমাদের পঞ্চম, সপ্তম, অষ্টম, 11, তারপরে আপনার পঞ্চদশ সংশোধনীর অনেক কিছু বাতিল ঘোষণা হয়েছে। ষোড়শ তো বাতিলই করে দিয়েছে। হ্যাঁ, তো একদম এইটা কিন্তু কেউ মানে ইন্ডিয়াতে বোধহয় 55 ওদের মানে কত প্রায় 75 বছরে বোধহয় ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট 8টা সংবিধান সংশোধনী বাতিল করেছে, কিন্তু ওদের সংবিধান সংশোধনী 100টার বেশি হয়ে গেছে। তো আমাদের ওই তুলনায় 55 বছরে ধরেন 3 ভাগের 1 ভাগ তো আদালত বাতিল করে দিয়েছে, ফলে মূল কাঠামোটা এখনো কিন্তু বজায় আছে। আর এরপরে যেগুলি সংশোধনী হয়েছে ধরেন যে মহিলা সংরক্ষিত আসন, এগুলো তো এগুলি মানে টেকনিক্যাল মাইনর, মানে একবার 15 থেকে 30, 30 থেকে 45। এখনো কিন্তু একটা দাবি আছে যেটা হলো গণপরিষদের মাধ্যমে এই নতুন সংবিধান রচনার। হ্যাঁ, এখন মানে এখন তো আমাকে তাহলে আমার দাবিটার মানে কারণ বুঝতে হলে আমাকে তো দেখাতে হবে যে সংবিধানের এই ধারা খারাপ এবং এতগুলি খারাপ ধারা আছে, এটা তো সংশোধন করে সম্ভব নয়, পুরো সংবিধান লিখতে হবে। কিন্তু কোন ধারা খারাপ এটা খালি সবাই খালি বল দুইটা কথাই, যেমন রাষ্ট্রপতির ওই সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টটা আছে, তারা বিভিন্ন প্রস্তাব করেছে, ওখানে আপনি প্রিয়াম্বলে পড়লে দেখবেন বলা আছে যেটা হলো 72-এর সংবিধানে ফ্যাসিস্টের বীজ বপন করা হয়েছিল। আপনি কোনো বীজ খুঁজে পেয়েছেন যে এখান থেকে ফ্যাসিস্টের? বললাম তো, সংবিধানে কি লেখা আছে তার উপরে যদি সবকিছু নির্ভর করতো তাহলে সারা দুনিয়াতে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা, আইনের শাসনের বন্যা বয়ে যেত। এখন হ্যাঁ, এখন একটা যে কোনো মানে ধরেন শেখ হাসিনাও যেটা বলতো, তখন আমি বলতে সাহস করি নাই। শেখ হাসিনা সবসময় বলতো যে সঠিক ইতিহাস, ঠিক তো, যে সঠিক ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাস বলতে হবে, কিন্তু সঠিক ইতিহাস বলে কোনো কনসেপ্ট নাই। মানে সঠিক তথ্য হতে পারে, মানে 23শে জুন 1775 সালে পলাশীর ময়দানে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছিল, আর এটা হলো তথ্য। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, এটা হলো তথ্য। হ্যাঁ, কিন্তু কেন গেছে এখন আওয়ামী লীগেররা বলবে 5ই আগস্টের একটা ধরনের বৃত্তান্ত দিবে, এবং ওই ধরেন যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা অন্য ধরনের বিতর্ক। তো ওই জন্য ইতিহাস সঠিক কখনোই সঠিক ইতিহাস বলে কিছু নাই। তাহলে তো এক ইতিহাসবিদ একটা ইতিহাস লিখতো, আমরা সবাই তাহলে আর ইতিহাস চর্চারও দরকার ছিল না। তথ্য সঠিক বেঠিক হতে পারে, ইন্টারপ্রিটেশন তো, আর ইতিহাস হলো ইন্টারপ্রিটেশন। এখন আপনি যেটা বলছিলেন যে সংবিধানের কথা আসে, যে সংবিধান এখন যদি বলেন যে সংবিধান ফ্যাসিবাদ সংবিধানের জন্য হয়েছে, তাহলে তো এটা তো মানে এটা তো যুক্তিতর্কের ব্যাপার না, এটা তো হলো বিশ্বাসের ব্যাপার। এখন এই বিশ্বাসের সাথে তো আর যুক্তিতর্ক দিয়ে আলোচনা করা যায় না। আমি তো বললাম ওই মানে আমাকে কেউ এখনো বলে নাই, হ্যাঁ এখনো আবার দ্বিকক্ষ বিশিষ্টটা কথা উঠছে। এটাও কেন দ্বিকক্ষ বিশিষ্ট হবে, দ্বিকক্ষর কাজ কি হবে, নিম্নকক্ষ উচ্চকক্ষের সম্পর্ক কি হবে, এটা অনেক জটিল ব্যাপার। এটা ঠিক করতে বেলজিয়ামের মতো দেশে ওরা এক কক্ষ থেকে দ্বিকক্ষ করেছিল, মানে এক কক্ষ বোধহয় ছিল 1970 সালে। তার নীতিগতভাবে সিদ্ধান্ত হলো যে বেলজিয়ামে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে। তারপরে এইটা সংশোধনে পাশ করলো 1990 সালে। তো বেলজিয়ামের মতো যেটা বললেন, ওদেরও সংবিধানের বয়স 200 বছর হয়ে গেছে, ওরা এটা করার জন্য 20 বছর সময় নিয়েছে। আমরা এখন কোনো কথা নেই, বার্তা নেই, আমরা তো এক কক্ষকেই কার্যকর করতে পারছি না। হ্যাঁ, এগুলি এখন মানে আমার কাছে এগুলি মানে কোনো নির্ভরযোগ্য যুক্তি কিছু খুঁজে পাচ্ছি না। আর কমিশনের রিকমেন্ডেশনগুলি যদি করার ভাষাই বলি, এটা আমি সেদিনও কার সাথে কথা বলছিলাম, মানে ইংলিশ স্পিকিং ব্যক্তির সাথে, আমরা বলি না আলাদিনের চেরাগ, যে আলাদিনের চেরাগ পেলে যা ইচ্ছা করলাম সেটাই সফল হয়ে যাবে। এর কিন্তু পশ্চিমা সভ্যতায় এর কোনো ইয়ে নাই, মানে কাউন্টার পার্ট নাই। ওদের উইশ লিস্ট বলে একটা জিনিস আছে, কিন্তু আমি এটা ইচ্ছা করলে, কিন্তু ইচ্ছা করলে যে আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে, এটা ওদের কনসেপ্টে নাই। এটা এত অবাস্তব। আমি আকাশ ইচ্ছা করলাম যে আমি এখন আমার হাত মানে প্লেনের পাখা হয়ে গেল, আমি উড়ে চলে যাবো, এটা কিন্তু আমাদের এটা আলাদিনের চেরাগে এই জিনিসটা আছে। আমি যদি আলাদিনের চেরাগ পেতাম, তো এখন যেটা ওই সংবিধানের ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টের কাছে তো আলাদিনের চেরাগ ছিল, ওরা চাইলে তো যে কোনো আইন করতে পারত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু করেন একদম করেন। যেটা মানে বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এইসব তারা অনেক কথা বলছে কমিশনের কথা,
আমার কাছে মনে হয় একটু মানে কড়াভাবে বলা হয়ে যাবে, কিন্তু ওনারা মনে হয় যে আলাদিনের চেরাগ পেয়েছেন। যত মানে প্রত্যেকটা কমিশনে তো 200, 300, 400 করে মানে সাজেশন আছে, কিন্তু এই সাজেশনগুলি কেন, মানে এখন যে বর্তমান পরিস্থিতির একটা অ্যানালিসিস তো করতে হবে, একটা বিশ্লেষণ করতে হবে বলে বর্তমান পরিস্থিতি এইটা খারাপ, তো এটার পরিবর্তে আমি এইটা মানে সাজেস্ট করছি, এবং এইটা কেন ভালো সেটা তো আমাকে দেখাতে হবে, এবং এটা বাস্তবায়নের জন্য কি করতে হবে, কি সম্পদ লাগবে, কি লোকবল লাগবে, কত সময় লাগবে, এগুলি কোনো আলোচনা নাই। 200, 300, 400 টাকা করে আলাদিনের মানে সবাই আলাদিনের চেরাগ নিয়ে বসছে এবং যা ইচ্ছা বলে যাচ্ছে। ডক্টর মালিক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ওকে, আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।